জিওনের বাবা আরিনকে মাছ ধরতে নিয়ে যায় তাকে আনন্দ দেওয়ার জন্য, কারণ আরিন তার বাবা মা থেকে অনেক দূরে ছিল, কিন্তু তখন কেউ তাদের উপর নজর রাখছিল। এদিকে গতকালের সভায় সিকে নির্বাচিত করা হয় আর জিওনকে মানসিক হাসপাতালের আইসোলেশন রুমে রাখা হয়। এরপর ইয়নজিন এবং পার্ক ইয়নজিনের বাবার সাথে দেখা করতে যায়, যিনি এখন মন্ত্রী হয়েছেন, এবং ডার্ফের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পার্ক চলে যাওয়ার পর ইয়নজিনের বাবা বলে যে ইয়নজিনকে দ্রুত সেই ভয়েস রেকর্ডিং খুঁজে বের করতে হবে যেখানে সে সিয়ংকে আঘাত করেছিল। এরপর ডি জিওনের শারীরিক অবস্থা পরীক্ষা করে এবং তাকে সেই ঘটনার কথা আবার মনে করার জন্য বলে যখন সে ব্রিজ থেকে পড়ে গিয়েছিল। জিওন বলে সেই দিন কেউ তাকে তাড়া করছিল, কিন্তু সে মনে করতে পারছিল না সেই মানুষটি কে ছিল। তখন ডাক্তার জিজ্ঞাসা করে জিওন তার ডিপ্রেশনের ওষুধ কোথা থেকে পেয়েছে এবং তা কি ডাক্তার সোকিয়ং এর সাথে কোনো সম্পর্কিত। নিজের ঘরে জিওন ঘটনাটি আবার মনে করার চেষ্টা করে, কিন্তু সেই মুখটি বারবার বদলে যাচ্ছিল। এরপর তার পাশে কোনো এক ভ্রমের উপস্থিতি অনুভব করে। পরদিন কি জিওনের পরীক্ষা করে এবং বলে যে এই স্বপ্ন তার অসমাপ্ত কোনো বিষয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সেই স্মৃতিটি মুখোমুখি করার বদলে জিওন আবার স্বপ্ন দেখতে শুরু করে। সে আবার সেই ঘটনাটি মনে করার চেষ্টা করে এবং তার স্মৃতি তাকে স্কুল জীবনের সময় নিয়ে যায়, যখন সে নিজের হাত কেটেছিল এবং তার শৈশবে যখন সে তার মাকে নিজের হাত কাটতে দেখেছিল। অবশেষে জিওনের মনে পড়ে যায় যে সেতুর উপর সেই দিন আসলে কেউ তাকে তাড়া করছিল না, বরং সে নিজেই নিজেকে নদীতে ফেলে দিয়েছিল। এই পুরো সময় সে তার নিজের বাস্তবতা থেকে পালানোর জন্য এক ধরনের ভ্রমের মধ্যে ছিল। পরদিন হাসপাতালের রোগীরা তাদের অনুভূতি একে অপরের সাথে ভাগ করে নেয়। ডাক্তার জিওনকে কথা বলতে বলে এবং সে তার সমস্যার কথা বলতে শুরু করে। এদিকে তাজু ইয়নজিনের স্টুডিওতে আরিনের একটি ছবি দেখে এবং বলে এটা কি জিওনের মেয়ে নয়। ইয়নজিন এটি শুনে খুশি হয় না এবং তেজুকে তার পুরানো জুয়া খেলার অভ্যাসের কথা মনে করিয়ে দেয়, যেখানে সে তার স্ত্রীর চিকিৎসার টাকাও হারিয়েছিল, কিন্তু তেজু তা অস্বীকার করে। তেজু বলে এটি কেবল অতীতের একটি গল্প। ইয়নজিন তখন বলে সেই জুয়ার গল্পের বন্ধু আসলে ছিল জিওনের মা। এটি শুনে তেজু ক্ষিপ্ত হয়ে যায় এবং ইয়নজিনকে আঘাত করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তারা আবার একটি চুক্তিতে পৌঁছায়। এরপর তেও তার পালিত বোন রাহেলকে নিয়ে জিওনের বাড়িতে আসে। থিও আরিনকে আমেরিকায় নিয়ে যেতে চায় যাতে সে তার পালিত পরিবারের সাথে থাকতে পারে। এক সময়ের জন্য জিওনের বাবা রাজি হয়। জিওন অন্যান্য রোগীদের সাথে ডাক্তার সোকিয়ং সম্পর্কে কথা বলে এবং জানায় যে সে আর তার পরামর্শ গ্রহণ করবে না, কারণ সে বুঝতে পারে যে এটাই তার জন্য সেরা সিদ্ধান্ত। ধীরে ধীরে মানসিকভাবে ঠিক হওয়ার পর জিওন আবার তার কক্ষের দিকে ফিরে যায়। এরপর থিও জিওনকে দেখতে আসে এবং তার চাওয়া কিছু নথি নিয়ে আসে। এদিকে ইয়নজিন একটি দোকানে যায় এবং আরিনের জন্য খেলনা কিনে। সে হাসে যখন আরিনের একটি চিত্রকর্ম দেখে। রাহেল আরিনকে আমেরিকায় তার বাড়ির ছবি দেখায় এবং তাকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানায়। আরিন বলে তাকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু রাহেল বলে যে সে সাহায্য করবে। এদিকে জিওন ইয়নজিন এবং তার বাবার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের তদন্ত করা শুরু করে। প্রতিদিন ধাপে ধাপে এগিয়ে যেতে থাকে। এরপর ইয়নজিন আরিনের সাথে দেখা করতে আসে এবং তাকে তার পুতুল দেয়। সে আরিনকে বলে যদি কিছু হয় তাহলে যেন সে তাকে ফোন করে। কিছুক্ষণ পর জিওনের বাবা চিন্তিত হয়ে আরিনকে খুঁজতে আসে। যখন আরিন বাড়ি ফিরে আসে, বাবা ইয়নজিনকে সতর্ক করে দেয় যেন সে আর আরিনের সাথে দেখা না করে। এরপর বাবা থিওর সাথে কথা বলে এবং বলে এই মুহূর্তে আরিনকে আমেরিকায় পাঠানোই সঠিক সিদ্ধান্ত হবে। এদিকে ডিটেকটিভ লি তেজুকে জানায় যে যখন সোনিয়ং এর মামলা ডিটেকটিভ ও তত্ত্বাবধানে রয়েছে, ইয়নজিন সন্দেহ করে যে জিওনের কাছে সোনিয়ং এর সেই রেকর্ডিং রয়েছে এবং তেজুকে তা খুঁজে বের করার জন্য বলে। এরপর তেজু একটি ছবির মাধ্যমে জানতে পারে যে আরিন ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছেছে। ইয়নজিন বলে আরিন শুরু থেকেই আমার ছিল। বিমানবন্দরে থিও জিওনকে ফোন করে জানায় যে আরিন শীঘ্রই রওনা দেবে। আরিনের কণ্ঠ শুনে জিওন দুঃখ অনুভব করে, কারণ তাদের কিছু সময়ের জন্য আলাদা হতে হবে। এরপর জিওন চিকিৎসার জন্য পরবর্তী ধাপের জন্য পরীক্ষা করায় এবং কাউকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে। অন্যদিকে রিপোর্টার চই জিওনের বিষয়ে একটি সাক্ষাৎকার নেয় এবং তার সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়ানোর চেষ্টা করে। এরপর থিও আবার জিওনের সাথে দেখা করে এবং তাকে ইয়নজিনের বাবার বিষয়ে সর্বশেষ তথ্য জানায়। এরপর ইয়নজিনের বাবা তার নেতার হাতে একটি চাবি তুলে দেয়, আর কিম গোপনে তাদের উপরে নজর রাখছিল। ইয়নজিন তার বাবার সাথে খাবার খেতে বসে, তখন বাবা তাকে সতর্ক করে দেয় যেন তেজুর সাথে খুব ঘনিষ্ঠ না হয়। ইয়নজিন উত্তর দেয় যদি তুমি সোনিয়ংয়ের কথা না বলো তবে আমি তোমার কাছেই থাকবো, আমি সবকিছু নিয়ন্ত্রণ করব। পরদিন অফিসে ইয়নজিন থিওর সাথে মুখোমুখি হয়, কিন্তু থিও তার সাথে কথা বলতে চায় না। এদিকে সুনা জানায় যে জিওনের অবস্থা এখন স্থিতিশীল। এরপর ডিটেকটিভ ও জিওনের সাথে দেখা করতে আসে এবং সোনিয়ং এর মামলা পুনরায় তদন্ত করতে চায়। তিনি ব্যাখ্যা করেন যে সোনিয়ং মারা যাওয়ার আগের দিন সে সাংবোমের সাথে দেখা করছিল এবং তাকে তার ঘরে গিয়ে মারধর করছিল। জিওন তার স্মৃতিগুলো একত্রিত করতে শুরু করে, যা সে গত 7 বছরের অভিজ্ঞতা করেছে, এবং শেষ পর্যন্ত মনে পড়ে ইয়নজিনের বাবার সাহায্যে সাংবং তাকে অজ্ঞান করে ফেলেছিল। এরপর একজন নার্স এসে জানায় যে জিওন আগামীকাল হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ইয়নজিন ও তার বাবা একটা ফাউন্ডেশনের জন্য সাক্ষাৎকার দেয়। যখন সাক্ষাৎকার শেষ হয়, বাবা নিযুক্ত একজন লোক ইয়নজিনের সাথে মুখোমুখি হয়। মধ্যরাতে জিওন দ্রুত দৌড়ে ডিএফ এর কাছে পৌঁছায় এবং ভেতরে ঢোকে। সেখানে থিও ছিল, যে তাকে দেখে শুভেচ্ছা জানায়। তারা কথোপকথন শুরু করে আর থিও বলে আমি চাই সবসময় তোমার নাম ডাকতে পারি, আমাদের সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এরপর থিও জিওনকে বাড়ি পৌঁছে দেয়। বাড়িটি পুরোপুরি এলোমেলো ছিল। থিও যখন জিওনের কাজের ঘরে ঢোকে
দেখে তার তদন্তের সব ফলাফল দেয়ালে টাঙানো রয়েছে। জিয়ন তখন থিওকে তার সাথে যোগ দিতে অনুরোধ করে যাতে তাকে সাহায্য করতে পারে। থিও খুশি মনে রাজি হয়। কিছুক্ষণ পর থিও বাড়ি ফেরার সময় হঠাৎ ডাক্তার সোকিয়ং এর ভ্রম হ্যালুসিনেশন আবার জিয়নের সামনে উপস্থিত হয়, যেন তাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করছে। পরদিন জিয়ন সেই ব্যক্তির সাথে দেখা করে যার নাম কিম। এর আগে জিয়ন তাকে একটি চিঠি পাঠিয়েছিল। মিসো তখন জিয়নকে এমন কিছু তথ্য দেয় যেখানে প্রমাণিত হয় যে সাংবুম ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল জালিয়াতি করছিল। এরপর সাংবুমকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইউনজিনের বাবার সহকারী প্রসিকিউটর জানায় যে সাংবুমকে গ্রেপ্তার করা হয়েছে এবং সতর্ক করে যে এই ঘটনার ফলে তাদের গোপন রহস্য ফাঁস হতে পারে। কিন্তু ইউনজিনের বাবা আত্মবিশ্বাসের সাথে বলে, আমি সবকিছু সামলে নেব। এরই মধ্যে সাংবুম তার ডার্ফ কোম্পানির শেয়ার বিক্রি করে এবং কেউ তাকে নজরদারি করতে থাকে। ক্লাবে সাংবুম একটা নারীর পানীয়তে ওষুধ মিশিয়ে দেয়, কিন্তু সেই রহস্যময় ব্যক্তি এসে সেই পানীয়ের বদলে দেয়। সাংবুম তখন নেশাগ্রস্ত হয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসার পর সেই ব্যক্তি চালকের ভান করে এবং বুমকে তার গাড়ির পেছনের দিকে নিয়ে যায়। সুযোগ বুঝে সেই ব্যক্তি বুমকে আক্রমণ করে এবং গুরুতরভাবে আহত করে। জিয়ন সেই ঘটনাটি দূর থেকে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছিল। পরদিন জিয়ন ইয়নজিনের সাথে দেখা করে এবং তাকে একটি ফুল দেয়। সে বলে, পুলিশ স্টেশন থাকাকালীন আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে তুমি এর পেছনে আসো। এরপর জিয়ন ইয়নজিনকে আলিঙ্গন করে এবং ফিসফিস করে বলে, অপেক্ষা করো, সবকিছু শীঘ্রই বদলে যাবে। এইভাবেই মাই হ্যাপি এন্ডিং এর 11তম এপিসোড শেষ হয়। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। দেখা হবে পরের এপিসোডে।